হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশরা টিউটোরিয়াল হোম। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফির বিভাগ ঘয়ের 4 দাগের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর। চলো দেখে নেওয়া যাক উত্তরপত্রটি। প্রথমে 4 দাগের একে আছে গৃহখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। উৎপত্তিগত পার্থক্য কি? নদীর উচ্চ গতিতে বৃষ্টিবহুল পার্বত্যাঞ্চলে গৃহখাত সৃষ্টি হয়। ক্যানিয়নের ক্ষেত্রে বৃষ্টিহীন শুষ্ক বা মরুপ্রায় অঞ্চলে ক্যানিয়ন সৃষ্টি হয়। আকৃতিগত পার্থক্য, ভি আকৃতি খুবই গভীর ও সংকীর্ণ, অপরপক্ষে ক্যানিয়ন আই আকৃতির অত্যন্ত গভীর ও খুব সংকীর্ণ। ক্ষয়জাত পার্থক্য কি? নদীতে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়, বৃষ্টিপাতের অভাবে নিম্নক্ষয় বেশি হয়, পার্শ্বক্ষয় প্রায় কম। ভূমির ঢালগত কি? পার্শ্ব দেশের ঢাল কম খাড়া হয়, ক্যানিয়নের ক্ষেত্রে পার্শ্ব দেশের ঢাল খুব খাড়া হয়। নদী খাতের পার্থক্য কি? নদীখাত অপেক্ষাকৃত কম সংকীর্ণ হয়, অপরপক্ষে নদীখাত সুগভীর ও খুবই সংকীর্ণ হয়। উপনদীর সংখ্যাগত পার্থক্য, গিরিখাতের দুপাশ থেকে কিছু উপনদী এসে মেশে, অপরপক্ষে যেহেতু এটি শুষ্ক অঞ্চলে দেখা যায় তাই কোনো উপনদী এতে এসে মেশে না। অথবা যে উত্তরটা আছে ওখানে, নিউ ফাউন্ডল্যান্ড উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন? দেখো, সাধারণত যেসব অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোতের মিলন হয় সেখানে উষ্ণ স্রোতের ওপর সৃষ্ট প্রচুর পরিমাণ জলীয় বাষ্প শীতল স্রোতের উপর দিয়ে প্রবাহিত শীতল বায়ুর সংস্পর্শে এসে জমা হয়, ফলে ওই অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি হয়। নিউ ফাউন্ডল্যান্ডের পাশ দিয়ে সংকীর্ণ দক্ষিণ থেকে উত্তর উষ্ণ উপসাগরীয় স্রোত এবং উত্তর থেকে দক্ষিণে শীতল ল্যাম্বডার স্রোত বয়ে যায়। এই দুই ভিন্নধর্মী স্রোতের মিলনে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে। নেক্সট কোশ্চেন 4.2 বজ্র ব্যবস্থাপনায় আর বলতে কি বোঝো? দেখো, বিভিন্ন ধরনের বজ্র বা অব্যবহার্য পদার্থসমূহকে নতুন ও প্রয়োজনীয় দ্রব্যে পরিবর্তন করে পরিবেশকে দূষণমুক্ত রাখার প্রক্রিয়াকে বজ্র ব্যবস্থাপনা বলে। সাধারণত 4টি প্রক্রিয়া 4R মাধ্যমে বজ্রের ব্যবস্থাপনা করা হয়, যেমন রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিফিউজ। এই 4টি প্রক্রিয়াকে একসঙ্গে 4R বলা হয়। অথবা যে প্রশ্নটা আছে 4-2 দেখো, ভাগীরথী হুগলি নদীকে দূষণমুক্ত করার কারণ। ভাগীরথী হুগলি নদীর জলকে দূষণমুক্ত রাখতে পারলে বিভিন্ন উদ্দেশ্য সফল হবে, যেমন 1. নদীর গভীরতা বাড়াতে। নদীর মধ্যে আবর্জনা পড়ে নদী গর্তের যে গভীরতা হারিয়ে গেছে, পরিবেশকে দূষণমুক্ত করলে তাকে নিয়ন্ত্রণ করা যাবে। 2. বাস্তুতন্ত্র রক্ষা করতে। ভাগীরথী হুগলি নদীর জল দূষিত হওয়ার কারণে নানা ধরনের জলজ প্রাণীরা হারিয়ে যাচ্ছে, এমনকি ইলিশ মাছ, শুশুক এবং অন্য প্রাণীদের আনাগোনা কমে গেছে। এতে বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে। নদীকে দূষণমুক্ত রাখতে পারলে পুনরায় নদীতে জলজ প্রাণীদের ফিরিয়ে আনা যাবে এবং নদীর বাস্তুতন্ত্র সুরক্ষিত থাকবে। 3 নম্বর পয়েন্ট, পানযোগ্য করে তোলা। পানীয় জলের উৎস হিসাবে ভাগীরথী হুগলি নদীর জল আশেপাশের শহরগুলিতে ব্যবহৃত হয়। জলকে দূষণমুক্ত করতে পারলে অধিবাসীরা নিরাপদে জল পান করতে পারবেন। 4. মাটি দূষণ নিয়ন্ত্রণ। নদীর দূষণ বন্ধ করতে পারলে নদী তীরবর্তী অঞ্চলকে মাটি দূষণের হাত থেকে রক্ষা করা যাবে, ফলে কৃষির উন্নতি ঘটবে। 5 নম্বর পয়েন্ট, কৃষি ও জলসেচ। গঙ্গার জল দূষণ রোধ করতে গেলে পার্শ্ববর্তী কৃষি জমিতে জলসেচ, বাঁধ নির্মাণ ইত্যাদির সুবিধা হবে, যা কৃষি উন্নতির সহায়ক হতে পারে। 4.3 যে প্রশ্নটা আছে, করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন? দেখো, করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, একবার বর্ষাকালে আর দ্বিতীয়বার শীতকালে। এর প্রধান কারণগুলি হলো: 1. গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতের অনুবাদ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। 2. ওই সময় বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়। আবার শীতকালে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে তখন করমণ্ডল উপকূলে বৃষ্টি হয়। এই কারণে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। অথবা যে প্রশ্নটা আছে সেটা দেখো, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা কী বা অগ্রণী ভূমিকা। বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণ একটি জরুরি ও বাধ্যতামূলক বিষয়।
2001 সালে তামিলনাড়ুতে বৃষ্টির জল সংরক্ষণের যে কাজ শুরু হয়েছিল আজ তা এক বৃহত্তর আন্দোলনে পরিণত হয়েছে। তামিলনাড়ু রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে গৃহীত পদক্ষেপগুলি হলো: 1. তামিলনাড়ু ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল অ্যাক্ট 1920 আইনটি পরিমার্জন করে নতুন পাকা বাড়ির কাঠামো বৃষ্টির জল সংরক্ষণ উপযুক্তভাবে তৈরি করা বাধ্যতামূলক করা হয়েছে। 2. এই ব্যবস্থা শুধুমাত্র বাসগৃহের জন্য নয়, বিভিন্ন অফিস বাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য। 3 নম্বর, এই রাজ্যে 243টি জলাশয় পুনরুদ্ধার করে জল সংরক্ষণের জন্য 2013 থেকে 14 সালে 561টি প্রকল্পে পলি অপসারণ, বাঁধ দৃঢ় করা, সুইচ গেটের কাজ হাতে নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি মোট 22,94,342টি ভবনের ইতিমধ্যে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা সম্পন্ন হয়েছে। 4 দাগের যে প্রশ্নটা আছে 4.4 ক্ষেত্রে যে উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি বর্ণনা করো। দেখো, উপগ্রহ চিত্র তোলার প্রধান দুটি পর্যায় হলো তথ্য সংগ্রহ এবং সংগৃহীত তথ্যের বিশ্লেষণ। সে তথ্য সংগ্রহ, দেখো উপগ্রহ চিত্র তোলার প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ। এই তথ্য সংগ্রহের উপায়গুলি হলো কৃত্রিম উপগ্রহের প্রতিস্থাপন, ভূপৃষ্ঠ থেকে তথ্য সংগ্রহের জন্য মহাকাশে নির্দিষ্ট প্ল্যাটফর্মে কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন করা হয়। কৃত্রিম উপগ্রহের মধ্যে থাকা সেন্সর বা ক্যামেরা তথ্য সংগ্রহ করে। তথ্য সংগ্রহ 2 দাগে, কৃত্রিম উপগ্রহের সেন্সর বা ক্যামেরায় প্রতিটি বস্তু বা উপাদান থেকে নির্গত তড়িৎচুম্বকীয় বিকিরণকে গ্রহণ করে। এক্ষেত্রে দিনের বেলায় বস্তু থেকে প্রতিফলিত হয়ে ফেরার সময় দৃঢ় সংবেদনের সাহায্যে গ্রহণ করে উপগ্রহ চিত্র তোলার পদ্ধতিকে নিষ্ক্রিয় দূর সংবেদন বা নিষ্ক্রিয় সেন্সর বলে। অন্যদিকে রাতের বেলা কৃত্রিম উপগ্রহ র্যাডারের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো বস্তুর উপর নিজস্ব আলো ফেলে বস্তুর প্রতিফলন সংগ্রহ করে। 3. তথ্যের নথিভুক্তিকরণ। ভূপৃষ্ঠের কোনো বস্তু বা উপাদান থেকে সংগৃহীত প্রতিফলন বৈদ্যুতিনভাবে সংখ্যা বা ডিজিটাল আকারে নথিভুক্ত হয়। সেন্সর যন্ত্র ভূপৃষ্ঠের যে অংশের চিত্র তোলে সেটিকে অনেকগুলি গ্রিড বা খোপে ভাগ করে, এগুলিকে বলে পিক্সেল। আর 2 দাগের সংগৃহীত তথ্যের বিশ্লেষণটা কিভাবে হবে? কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত তথ্যের সঠিক বিশ্লেষণ প্রয়োজন হয়। এই বিশ্লেষণ যেভাবে করা হয় তা হলো এক কম্পিউটারের ব্যবহার। সংগ্রহ করা ডিজিটাল রাশি তথ্যকে কম্পিউটারের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। 2 নম্বর কি? অন্যান্য তথ্যের সঙ্গে সমন্বয় সাধন এবং রাশি তথ্যের প্রয়োগ। রাশি তথ্য বিশ্লেষণ করে মানচিত্র তৈরি করা হয়। এক্ষেত্রে বিভিন্ন তথ্যের সঙ্গে যেমন সমন্বয় সাধন করা হয়, এমন আরও অনেক তথ্যকে সংযুক্ত করে মানচিত্রে বোধগম্য নির্ভুলভাবে তৈরি করা হয়। নেক্সট, অথবার ক্ষেত্রে যে প্রশ্নটা আছে যে বৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো। দেখো, 1 নম্বর ব্যবহার হচ্ছে বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার গতি প্রকৃতি জানা ও আঞ্চলিক উন্নয়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণের জন্য ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহার করা হয়। 2. কোনো অঞ্চলের খনিজ, বনজ ও কৃষিজ সম্পদের উৎস, বন্টন এবং ব্যবহার জানার জন্য ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ব্যবহার করা হয়। কোনো নির্দিষ্ট স্থানের ভূপ্রকৃতি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, সেই অঞ্চলের অবস্থান, বিস্তার, সীমানা সম্পর্কে ধারণা পাওয়া যায়। 4 নম্বর কি? সামরিক উদ্দেশ্য ও এই মানচিত্রের গুরুত্ব অপরিসীম। 5 নম্বর, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মাধ্যমে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।